যেদিন গেলেন তার একদিন কি দুদিন বাদে আমি আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আমরা ওখানে যাই। ওখানে গিয়েও শুনলাম যে দিদিমণি ওখানে বলতে গিয়ে বলছেন যে যদি ফিরি তাহলে আবার দেখা হবে। তার মানে উনি যে নাও ফিরতে পারেন সেইটা প্রকাশিত হয়ে গেল। ইন্টেলিজেন্স আছে, সরকার চালাচ্ছে, আইবিরা আপনি আমি কোথায় মিছিল করি ফোন করে জানেন যে কোথায় আছে, কিভাবে জানতে পারে কে জানে, কিন্তু আইবি সব জানে। তাহলে আইবি যখন এত খবর রাখে তখন মানুষের মনেরও কিছু খবর রাখে। তাহলে তারা বুঝছে যে তৃণমূলের সরকার হবে না। আরে এটা কি প্রথম? যারা এটা বলবার চেষ্টা করছেন এটা কিন্তু ভুল। আপনি যদি দেখেন 11 সালের তৃণমূল সরকারে এসছে, 16 সালের ভোটেই কিন্তু মানুষ ঘাড় থেকে আপদ বিদায় করতে চেয়েছে। 16 সালের ভোটের রেজাল্ট তৃণমূল ভোট পেয়েছিল 45.6 মানে 46%। বাম ও কংগ্রেস মিলিতভাবে সেবার লড়াই করেছিল, তারা পেয়েছিল 38.6 মানে 39%। তাহলে 46 আর 39 পার্থক্য 7% মাত্র। বিজেপি নামক পার্টি যাকে মমতা বাংলাকে চিনিয়েছে, জ্যোতিবাবু যে কারণে বলতেন মমতার সব থেকে বড় অপরাধ হলো এ রাজ্যে বিজেপিকে নিয়ে আসা। মমতা বলেছিল কেউ তো অচ্ছুত না, বিজেপির সাথে কি হয়েছে? একসাথে সরকারে দেখেছে, লোকসভা থেকে পঞ্চায়েত ভোট তৃণমূল বিজেপি একসাথে লড়েছে। 11 সালে যখন সরকার করবার সুযোগ ওর সামনে, তখনও বিজেপির সঙ্গে জোটে যায়নি। যদি যেত তাহলে মাইনরিটি ভোট পেত না, আর মাইনরিটি ভোট না পেলে ও সরকারে আসতে পারত না। তারপরে তখন রিজওয়ানুর নিয়ে ব্যস্ত ছিল। খেয়াল করে দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্যের গায়ে কালি লাগানোর কাজ করেছিল সেই সময়। সেই বিজেপি তারা 16 সালের ভোটে ভোট পেয়েছিল 10%। তাহলে বিজেপিকে যদি মমতা না নিয়ে আসতো, 14 সালের ভোটে হিন্দু মুসলমান এটাকে যদি সামনে আনা না হতো, হিন্দু হলে বিজেপি, মুসলমান হলে তৃণমূল, বাংলার রাজনীতিতে 14 সালের ভোট হচ্ছে প্রথম ভোট যেখানে বাংলার রাজনীতিকে সাম্প্রদায়িকীকরণ করা হয়েছিল। 17% ভোট পেয়েছিল 14 সালে বিজেপি। বিজেপি এখানকার পার্টি না, এখানে তার কোনো শিকড় নেই। বিজেপি করে এমন লোক এইখানে বলছি যারা শুনছেন, আমাদের পছন্দ নাও করতে পারেন, কিন্তু আপনি নিজের কাছে বলুন আপনি কটা বিজেপিকে চেনেন? হয়তো আপনি একজন করছেন, কিন্তু আপনাকে নিজেকে প্রশ্ন করুন আপনি যে আপনি সিপিআইএম এর কতজনকে চেনেন? আমি বলছি আপনার দুটো হাতে যতগুলো কর আছে পেরিয়ে যাবে। এটাই সত্য, বাস্তব। 16 সালের ভোটে ও নেমে এলো 10%। তাহলে 46 তৃণমূল, বাম কংগ্রেস 39, বিজেপি 10। তাহলে এই 10 যদি 16 সালে না থাকতো, বিজেপি যদি না থাকতো, তাহলে 16 সালেই কিন্তু তৃণমূলের সরকার হয় না। কেউ কেউ এখন বলছেন সিপিএম ভোট কাটুয়া, কেউ কেউ, মানে আমি জনগণের কথা বলছি, বিজেপি বলছে। ভাবটা এমন, আমরা দাঁড়ালাম কেন? মজার ব্যাপার, দাঁড়ালাম কেন? আরে বামপন্থীরা তো এদেশ স্বাধীন হওয়ার আগে থেকে বাংলায় আছে। কমিউনিস্ট পার্টি 100 বছর হল। কমিউনিস্ট পার্টির নেতৃত্বেই তো তেভাগার ঐতিহাসিক সংগ্রাম। ভারতের স্বাধীনতা আন্দোলনের 3টে ধারা। একটা যদি কংগ্রেসের নেতৃত্বে অহিংস আন্দোলনের ধারা হয়, আরেকটা ধারা যদি অগ্নিযুগের বিপ্লবীরা বোমা বন্দুক নিয়ে দেশকে স্বাধীন করার কথা ভাবেন,
তাহলে 3 নম্বর ধারাটা ছিল হচ্ছে কমিউনিস্ট আন্দোলনের দ্বারা কাকাবাবু মুজাফফর আহমেদ মিরাট ষড়যন্ত্র মামলাতে জেল খেটেছিলেন। আমাদের রাজ্যে তো গোটা দেশে তো কাকাবাবুরাই পার্টিটা তৈরি করলেন। স্বাধীনোত্তর বাংলার 30 বছর এই সময়কালে এ রাজ্যের রাজনীতিতে প্রধান বিরোধী তো বামেরা, কমিউনিস্ট পার্টি। তারপর কমিউনিস্ট পার্টি ভেঙে দুটো পার্টি হয়, কিন্তু সেটা কৃষকের জমি দখলের লড়াই হোক, উদ্বাস্তু তাদের পুনর্বাসনের জন্য লড়াই, তার বাসস্থানের জন্য লড়াই, তার জীবন জীবিকা রুটি রুজির জন্য লড়াই, তার ছেলে মেয়েদের লেখাপড়া করবার জন্য লড়াই, সবই তো লাল ঝান্ডা তাকে সামনে রেখে রয়েছে। শ্রমিকরা কারখানায় লাল ঝান্ডা উড়িয়েই তো মালিকের সঙ্গে লড়াই করে তার মাইনে বাড়িয়েছে, তার 8 ঘন্টা কাজের অধিকারকে নিয়ে এসছে, ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির জন্য লড়াই তারা করেছে। মহিলাদের লড়াই হয়েছে, ছাত্র যুবদের লড়াই হয়েছে। এই 30 বছরের মধ্যে বামেরা দুবার যুক্ত ফ্রন্ট সরকার তৈরি করে, 67 সাল 69 সাল। একটা 9 মাস চলেছে, একটা 13 মাস চলেছে। রাষ্ট্রপতি শাসন বারে বারে জারি হচ্ছে। 71 সালের ভোটে সিপিআইএম সব থেকে বড় পার্টি বাংলায়, রাজ্যপাল সরকার করতে ডাকেনি, আবার রাষ্ট্রপতি শাসন। 72 সাল এটা লুট করার ভোট, সিদ্ধার্থ শঙ্কর রায় জামানা শুরু। 72 সালে নির্বাচন বলে কোনো বস্তু ছিল না। আমরা সিপিআইএম এর মধ্যেও নির্বাচিত এমএলএ, সিপিআইএম সিদ্ধান্ত নেয় যে এই লুট করা বিধানসভায় আমরা থাকবো না। তারপর আমরা ফ্যাসিবাদী সন্ত্রাস, 1100 লোককে হারানো, তারপর 77 থেকে টানা 34 বছর সরকার চালানো। তাহলে বামেদের রূপ তো স্বাধীনতা আমলটুকু। বিজেপি 3 দিনের পার্টি, 3 দিন বাদে চলে যাবে এখানে। ও আমাদের ভোট কাটবো বলবার কি? তুমি মমতার আনা পাঁচবার দালাল, তুমি দালালই করছো, এর বেশি কিছু না। মানুষ এই সরকারকে সরাতে চায়। কেন চায়? অত্যন্ত সঙ্গত কারণে তৃণমূলকে সরাতে চায় মানুষ। এটা একটা সরকার চলছে, তৃণমূল একটা রাজনৈতিক দল। তৃণমূলকে আপনি একটা মাফিয়া রাজত্ব, মাফিয়া অর্গানাইজেশন বলতে পারেন। চোর বললে কম বলা হয়। আপনি দেখুন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক খুন, প্রাতিষ্ঠানিক ধর্ষণ, এই শব্দগুলো এখন আলোচনা হচ্ছে। এই চুরির সঙ্গে আমলাদেরকে জড়িয়েছে, এই চুরির সঙ্গে পুলিশকে জড়িয়েছে, এই চুরির সঙ্গে এসএসসি, এই চুরির সঙ্গে স্কুল বোর্ড, এই চুরির সঙ্গে স্কুল। এর বিরুদ্ধে লড়াইয়ে বামেরা রাস্তা মার খেয়েছে, জেল কেটেছে, মিথ্যা মামলা শিকার হয়েছে, প্রাতিষ্ঠানিক খুন, ধর্ষণ। আরজিকরের ঘটনা দেখুন, আরজিকরের ঘটনাটার পরে ওই হসপিটাল ভেঙে দিল তৃণমূল উইথ দ্য হেল্প অফ পুলিশ। হাইকোর্টকে সিদ্ধান্ত করতে হলো যে সিবিআই এনকোয়ারি হোক। লালবাজার একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো লালবাজার। আজকে পুলিশ তার উর্দির মর্যাদাটা এখানে এনে দাঁড় করিয়েছে যে তৃণমূলের স্থাবক ছাড়া, তৃণমূলের শাখা সংগঠন ছাড়া পুলিশের কোনো ভূমিকা নেই। আইসি, তৃণমূলের এমএলএ পারলে পঞ্চায়েত প্রধানের দিকে চেয়ে থাকে, ও যা বলবে তাই করবে। আমলারা তাই, বিডিওরা তাই, এসডিওরা তাই, ডিএম তাই, বিরোধী দলের লোকজনকে মিট করে না। আর এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে থেকেই হলো আরজিকরের মতো নির্মম ঘটনা। রেপ হয়ে গেল। কে হচ্ছে না? ওই কলেজের ডাক্তার, ছাত্রী। এটা একটা সরকার। এই রাজত্বে একেবারে সুপ্রিমো থেকে পাড়ার যে ছেলেটা তৃণমূল করে সেই ছেলেটা বলতো একটা ভদ্রলোক, ভালো লোক এই পার্টিতে নেই।
সেই লোকের ঠাঁই এখানে নেই এবং সে পারবে না করতে। কিন্তু গোটা সিস্টেমটাকে, গোটা সমাজটাকে এই 15 বছরে পলিউট করে দিল। এখানে কোন লোক ন্যায়, নীতি, আদর্শ এগুলো এই 15 বছরে সমাজ থেকে বাংলার মতো জায়গায় শিক্ষা সংস্কৃতির পীঠস্থান। লজ্জা লাগে ভাবতে যে এই বাংলার রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দ তাদের এরা টিকে থাকছে। তো কি করে টিকে থাকছে? লোকে তো বদলাতে চায়। বছর পর বছর ও শুধু টিকে থাকছে না, ওর সংখ্যা বাড়ছে, ওর কাউন্সিলর বাড়ছে, ওর পঞ্চায়েতের মেম্বার বাড়ছে, ওর এমএলএ বাড়ছে, ওর এমপি বাড়ছে। তাহলে বাজারে, হাটে, অটোতে, বাসে, ট্রেনে, মেট্রো সর্বত্র লোকে তৃণমূলের বিরুদ্ধে বলছে। আরো বেড়ে যাচ্ছে কি করে? এটা তো সব থেকে বড় ধাঁধা। আমি যত মানুষ শুনছেন আপনাদের সকলের কাছে বলবো যে আপনারা এই ধাঁধার সমাধানটা করে তারপর ভোট দিতে যান। যদি এই ধাঁধার সমাধান না করে ভোট দিতে যান তাহলে এই নির্বাচনে এই তৃণমূল, চোর, চিটিংবাজ আরো বেশি সংখ্যায় এবারে সরকারে আসবে, আর বিজেপি আরো কম সংখ্যায় বিরোধী দল হয়ে পাহারাদার থাকবে, দারোয়ান থাকবে তৃণমূলের সরকারে। এইখানেই তো যাচ্ছে। আরো 5 বছর তৃণমূলের সরকার মানে কলকাতা তার চারিদিকের অধিকাংশ সরকারি স্কুলে তৃণমূলের যাদের দাপটের জন্য আপনি কথা বলতে পারেন না, পাড়ার সব কটা ক্লাব যারা দখল করে নিয়েছে, এই তাগড়া গরু মাথার মতো সোনার চেন যাদের গলায়, 10,000 টাকা খেটে রোজগার করার মুরত যাদের নেই, তাদের 3-4টে করে কলকাতা শহরে ফ্ল্যাট, পেটে বোম মারলে ক বেরোবে না যার মুখ থেকে, সে যে দামি গাড়ি চড়ে, সব থেকে বড় সরকারি চাকরিতে ওই টাকা রোজগার করা যায় না যে টাকা রোজগার করে, খরচা করে দেবে এক একটা দিনে। মানুষ চলে দেখছে প্রত্যন্ত গ্রামে প্রাসাদের মতো বাড়ি। আমাদের ছোটবেলায় সল্ট লেক যেতাম সাইকেল চালিয়ে বাড়ি দেখবার জন্য, ছবির মতো সমস্ত বাড়ি সিনেমায় দেখা যায়। এখন আমি দেখলাম যে এই 15 বছরে গোটা পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রাম, দারিদ্রে ভরা মানুষ, তারা সকলে এই ধরনের প্রাসাদ যা হিন্দি সিনেমায় দেখা যায় সেইগুলো দেখবার সুযোগ পেলেন সৌজন্যে তৃণমূল পঞ্চায়েতের প্রধানের বাড়ির ব্যবসায়। চোখ বুঝিয়ে বলে দেওয়া যায়, মিছিলে যাচ্ছি, হাঁটছে, এটা কি তৃণমূলের প্রধানের বাড়ি? হয় প্রধান, নইলে পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ কারো বাড়ি। আনলিমিটেড টাকা হাইওয়ে ধারে জায়গার পর জায়গায় এরা কিনে রেখেছে। কি পরিমাণ দুর্নীতির মামলা হয়েছে দেখো। আমাদের সরকারের মন্ত্রীদের সম্পর্কে বলতো এই ফাইল দেখা, নিরুপম সেনকে জেলে ঢোকাবো, গৌতম দেবকে জেলে ঢোকাবো, বুদ্ধ ভট্টাচার্যকে জেলে ঢোকাবো। তারপরে এই 15 বছর সময়ের মধ্যে কোনো এক সময়ে বুদ্ধদা প্রয়াত হলেন, নিরুপম দা প্রয়াত হলেন, গৌতম দা আজও আছেন। 15 বছর ধরে এত দুর্দণ্ড প্রতাপ, যার কথাতে গাছ থেকে পাতা পড়ে, মেঘ হবে কি হবে না মমতাকে জিজ্ঞেস করে ঠিক হয়, তাহলে সে তো ঢোকাতে পারতো না কাউকে জেলখানায়। উল্টে ওর মন্ত্রিসভা দূরে সব ঢুকে যাচ্ছে জেলখানায়, কিন্তু তারপরেও বছর বছর ছুটে যাচ্ছে। এই ছোট্টরিং মেয়েরা দাঁড়াচ্ছে, তাকে লোকে ভোট দিচ্ছে, দিচ্ছে। কি মজার ব্যাপার না? এই কারণে বলছি সব থেকে বড় ধাঁধা এটা। এর উত্তর যদি না পান তাহলে এক রেজাল্টে ফেরত আসবে। আমি যেটা বলছিলাম, সরকারি স্কুলগুলোতে প্রমোটিং করবে এই তৃণমূল। কলেজগুলোর খোঁজ নেন, পার্থদা যাদবপুরে পড়ান, যাদবপুর ইউনিভার্সিটিকে গলা টিপে মেরে ফেলতে চায় হচ্ছে টিএমসি আর বিজেপি। ওর টাকা বন্ধ করছে। আর ইউজিসি যাদের হাতে এখন আছে, তারা মনে করছে যাদবপুর ভিন্ন খাতে বইবে কেন, জেএনইউ ভিন্ন খাতে বইবে কেন, যাদবপুর থেকে জেএনইউ তারা কেন আরএসএস এর বিরুদ্ধে দাঁড়াবে? তাহলে একে গলা টিপে মেরে ভালোভাবে যা চেষ্টা করার আছে তা করছে। যাদবপুরের এই একখণ্ড মুক্ত আকাশের বাইরে
বাকি কলকাতার কলেজগুলোর মতো কেন যাদবপুর নয়? বাকি চেহারা কি? আপনি দেখুন, ম্যাথমেটিক্স অনার্স কেউ ভর্তি হয়, ফিজিক্স অনার্সের ছাত্র নেই, কেমিস্ট্রি অনার্স দরজা বন্ধ হয়ে গিয়েছে, ইকোনমিক্স অনার্স কেউ পড়ে না, একটু ইংরেজি একটু জিওগ্রাফি, এই দুটো সাবজেক্টে ছেলে মেয়ে পাবেন, বাচ্চা দিতে পাবেন না। তাহলে ছেলে মেয়ে যাচ্ছে কোথায়? মধ্যবিত্ত ঘর যারা একটু খরচা করতে পারেন তারা জেআইএস যাচ্ছে, কিংস্টন যাচ্ছে, ব্রেন ব্যাগ যাচ্ছে। আমি আমাদের জেলায় উত্তর চব্বিশ পরগনা আমাকে ব্রেন ব্যারের বিরাট গেট করেছে, যার ভেতর দিয়ে গেলে ব্রেন ব্যারে যাওয়া যায়। বাইরে সব খাবারের দোকান হয়েছে, টোটো স্ট্যান্ড হয়েছে। আমায় বলছে যে 15,000 ছেলে মেয়ে এখানে পড়ে। এবং হ্যাঁ, আর বারাসাত গভর্নমেন্ট কলেজে এবছরে ভর্তি হয়েছে ওই 70-75 জন। বিকেসি কলেজ আমাদের সময় একটা বড় গুরুত্বপূর্ণ কলেজ, নাম করা কলেজ, 64 জন ভর্তি হয়েছে বিকেসি। প্রেসিডেন্সির সঙ্গে তুলনা করা হতো বিধাননগরের নতুন কলেজ আমাদের আমলে তৈরি করা, সেই কলেজে ছাত্রছাত্রী কমতে কমতে ভর্তি হয়েছে 100-150। কি হবে? এই কলেজগুলো তো প্রমোটিং হবে, আরো 5 বছর এগিয়ে নেবে। পড়াশুনো করা বাইরে চলে যাচ্ছে ছেলেমেয়েরা, কেন পড়বে বলবে? আপনি বলছেন বাবা ভালো করে পড়, মা ভালো করে পড়, কি করবে? তারপর জেনারেল কোর্স করেছে মোদি, 4 বছর লাগবে গ্রাজুয়েট হতে। ওটা করে কি লাভ? এ রাজ্যে চাকরি বলে কোনো বস্তু নেই। এসএসসির কি হাল করে দিয়েছে সকলে জানে। স্কুলই থাকবে না, তাহলে সরকারি স্কুলের টিচার কোথা থেকে নিয়োগ হবে? যা নিয়োগ করেছে টাকায় নিয়োগ করেছে, যার টাকা আছে সে পারবে, আর যার নেই সে পারবে না। সরকারি কোন দপ্তরে নিয়োগ নেই। এই ধরুন পুলিশ, ওখানে সব সিভিক পুলিশের সংখ্যা এখন পার্মানেন্ট পুলিশের থেকে বেশি। কলেজে পার্ট টাইমারদের সংখ্যা ফুল টাইমারদের থেকে বেশি। স্কুলেও তা করতে গেছিল, স্কুলে পারেনি তো টাকা নিয়ে ঢুকিয়ে দিয়েছে, মানে অরিজিনাল শিক্ষকের থেকে ফেক শিক্ষক বেশি। এইটা তো একটা জাতি, সরকার তো জাতি গড়বে, তাহলে সেই গড়বার প্রাথমিক শর্তটাকে ভেঙে দিই। আরে আগে কেউ বিশ্বাস করেন, এখানে যত মানুষ আছেন যারা শুনছেন, কোনদিনই সব দিনের জন্যই কথাটা সত্য, কিন্তু আজকের দিনের ক্ষেত্রে কথাটা আরো বেশি সত্য। আজকের যে জীবন সমাজ, বিজ্ঞান এবং প্রযুক্তির নব নব আবিষ্কারগুলো জীবনের সঙ্গে সমাজের সঙ্গে এমন আস্তে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে, একটা উন্নত জীবন লেখাপড়া বাদ দিয়ে আজকের দিনে হতে পারে কেউ বিশ্বাস করে। আমি গ্রামে গ্রামে গিয়ে এটা পার করে আদিবাসী মানুষ, রাজবংশী মানুষ, প্রান্তিক মানুষ, তাদেরকে জিজ্ঞেস করছে, একটা দিদি মনে করে আজকে এইটা হাতে হাতে ঢুকে গিয়েছে একেবারে বাংলাদেশ বর্ডার লাগোয়া যে গ্রাম, সেই গ্রামেও ছেলে মেয়েদের হাতে এটা, আপনি মনে করেন আজকের দিনের আধুনিক শিক্ষা বাদ দিয়ে আপনার ছেলে বা মেয়ের একটা ভালো জীবন হতে পারে? ওই মায়েরা বলছে না না, এটা হয় না। তাহলে তো পড়াশোনা শেষ হয়ে গেল। তাহলে এরা তো দিদি আর মোদির কাছে চাকরি চাইবে না, কেন? চাকরি চাওয়ার যোগ্যতা এদের থাকছে না। এরা তো লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রাইভেট কলেজে পড়তে পারবে না, প্রাইভেট স্কুলে পড়তে পারবে না। তাহলে কেউ 4 অব্দি পড়বে, কেউ 6 অব্দি, কেউ 9 অব্দি, কেউ 10 অব্দি, তারপর ছেড়ে দিতে হবে। আগ্রহ কমে যাচ্ছে। চাকরি বলতে, কাজ বলতে, এই যত সব প্রাইভেট আছে, এই যে ধরুন সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছে, দলগল করে কার্বন মনোক্সাইড বেরোচ্ছে, সেটা নাকের মধ্যে ঢুকছে। 10 বছর চাকরি করে 1,000 টাকা মাইনে বেড়েছে, এখন 11,000 টাকা অস্থায়ী কাজ। আরে আপনি একজন টোটো চালক, একজন ওলা উবের র্যাপিডো চালাচ্ছে, জোম্যাটো সুইগির খাবার ডেলিভারি করছে, রাত 2টো, 2:30, 3টে। আমার যদি একটু দেরি হয় আমরা কখনো কখনো রাগ করি ওদের ওপর, কিন্তু আপনি খেয়াল করে দেখুন আমাদের অল্প বয়সী ছেলে মেয়েগুলোর জীবনকে কিভাবে নষ্ট করে দিল এদের মালিককে। আগে তো সংগঠিত ট্রেড ইউনিয়ন মুভমেন্ট হতো, ঠান্ডা নিয়ে মালিকের সাথে লড়াই, ধর্মঘট, এদের মালিক তো ভগবান।
এমন কায়দা করে রেখেছে, বলছে ও নাকি পার্টনার। আদানির সঙ্গে আপনার কিসের পার্টনার আছে? সকালবেলা উঠে দেখলেন আইটি ব্লক হয়ে গেছে, ও তো আর কিছু করতে পারবে না। 365 দিনে কবে ঝড় হবে, বৃষ্টি হবে, কোন রাস্তায় বালি পড়ে আছে, বৃষ্টিতে পিছল হয়ে গিয়েছে, চাকা দু চাকা মানে শয়তানের চাকা স্কিড করলো, পড়ে গেল, হাত ভাঙলো, পা ভাঙলো, বাড়িতে বউ আছে, 2 মাসের বাচ্চা, জীবনটা ভাবুন দেখি। এদের পাশে সরকার আছে, টিএমসি, বিজেপি, এদের সুরক্ষার কথা। এদেরকে যে নিষ্পেষণ, শোষণ এদের উপরে চলছে, কেউ লাগাম পড়ানোর কথা ভেবেছে? কেউ তো ভাবেনি। তাহলে বদলাতে তো হবে এদের জন্য। কোথাও কিছু নেই, ডিয়ার লটারির দোকান খুলে বসে কারা টিকিট খাচ্ছে। খুব বিত্তমান, খুব শিক্ষিত মধ্যবিত্ত মানুষ কাটছে না, গরিব গর্ব মানুষ কাটছে, খেটে খাওয়া মানুষ কাটছে। কেন? দিনের দায় চর্চরিত হয়ে গেছে। কায়িক শ্রম দিয়ে মস্তিষ্ক খাটিয়ে এই উপার্জন করতে পারবে না। তার ফলে সে নির্ভর করছে যে ডিয়ার লটারি রাত্রেবেলা স্বপ্ন দেখেছে 3, ও 3খানা 4খানা দোকান ঘুরে ঘুরে ওই নাম্বার মিলিয়ে টিকিট কাটছে। আমি এই গ্রামের পর গ্রাম মিটিং করতে করতে শহরেও বস্তি এলাকায় আর্থিকভাবে পিছিয়ে থাকা জায়গায় বলি যে আচ্ছা দিদি, দাদা, আপনারা একটা পরিবারের সবাই মিলে যত টাকা টিকিট কাটছেন আর যত টাকা প্রাইজ পাচ্ছেন একটা খাতার মধ্যে লিখুন না, বাঁ দিকে কাটা, ডান দিকে প্রাইজ, তারপর মাসের শেষে হিসেব করে বার করুন কত টাকা হলো, ব্যালেন্স কি দাঁড়ালো, কাল লাভ হলো। 1,500 টাকার ছবি আনছে, ওটা কেউ আসবে, 1,500 টাকা দিচ্ছি, ভোট আমাকে দিতে হবে। স্কুলের কথা বললাম, একটা গ্রামে গেছি, বাচ্চারা বসে আছে মায়ের কোলে, বললাম কোথায় পড়ে? নাম বলতে আমার মনে হলো প্রাইভেট স্কুল। আমি যদি প্রাইভেট স্কুল, বললো হ্যাঁ। আমি কত টাকা লাগে? বললো 2,500, কেউ বললো 3,000। এখন যায় কিসে? বললো ভ্যান আছে। কত টাকা লাগে? 800 টাকা। তাহলে তারা দুটো মিলালে 2,500 আর 800 মানে 3,300 টাকা। দিদি তো দেয় 1,500, তার মানে ঘর থেকে তো বাকি টাকাটা দিতে হচ্ছে আপনাকে 800 টাকা। এটা তো যদি জ্যোতি বোস আর বুদ্ধ ভট্টাচার্য সরকার থাকতো, আপনার 1,500 টাকাটা পুরো আপনার কাছে থাকতো, অন্য কাজে ব্যবহার করতে পারতেন। উচ্চ শিক্ষা পর্যন্ত আবার বামপন্থীরা এলে ফ্রি হবে। 12 অব্দি ফ্রি তো আমরা করেছিলাম, সরকারি ব্যবস্থা আমরা পত্তন করেছিলাম, কালকে আবার আমরা তার তৈরি করতে পারি। কাজ নেই, তার জন্য এই ধরনের কাজগুলো করে আছে। আচ্ছা, টোটো চালাতে, গিগ ওয়ার্কার হতে ঠিক কতটুকু লেখাপড়া জানা দরকার? এটাই যদি আমার ভবিতব্য হবে। আমার বড়দেরকে পাড়ায় যখন ছেলেমেয়েরা দেখছে তারা এইখানে গেছে, অথচ ছোটবেলায় সবাই বলতো দেখ ওর মতো হ, ও কত পড়াশোনা করে। আপনি দেখছেন তাকে টোটো চালাতে, আপনি দেখছেন তাকে গিগ ওয়ার্কার কাজ করতে, সবারই বইছে, খাবার বইছে। আমরা জিজ্ঞেস করি কখনো? রাত্রিবেলা 1টার সময় আফসালানের বিরিয়ানি যে দিয়ে গেল, তার বাড়ি কোথায়, সে কতদূর পড়েছে? অনেকে লজ্জা পাবো, বাইকে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই, 10 মিনিট দেরি হলে রাগ করি, খাবার ঠান্ডা হয়ে গেলে রাগ করি। কিন্তু এদের কখনো জিজ্ঞেস করে দেখেছি এরা কারা? দুটো সরকারকে আপনি দায়ী করবেন না, এদের জন্য মানুষগুলোর এই হাল, আমাদের অল্প বয়সী ছেলে মেয়েদের এই হাল। গাঁকে গাঁ উজাড় করে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক, 15 বছর 14 বছর বয়স, বাইরে চলে যাচ্ছে কাজে। আর শহরে উচ্চ শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাও বাইরে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, ভুবনেশ্বর, এখানে কাজ নেই, দেশের বাইরে। তাহলে যারা পড়ে থাকছে তাদের পেশা হচ্ছে। আপনি শপিং মলে যান, একটা টুল পাবেন না, চেয়ার পাবেন না, 12 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করছে। যে ভেরিকোজ ভেন বলে একটা রোগ হয়, দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের শিরাগুলো বেরিয়ে আসতে থাকে। তা আগে দেখতাম গ্র্যান্ড হোটেলের সামনে দারোয়ান থাকতো দাঁড়িয়ে, এখন তো সবাইকে দারোয়ান বানিয়ে দিচ্ছে। এই তাই পাড়ায় পাড়ায় স্যালন হয়েছে, চারিদিকে এয়ার কন্ডিশন স্যালন। খেয়াল করে দেখবেন যে এক একটা দোকান না বেশি দিন লাস্টিং করছে না। 1.5-2 বছর বাদে দেখলেন স্যালন বদলে গিয়ে হচ্ছে খাবারের দোকান, আবার 1.5-2 বছর বাদে দেখুন খাবারের দোকান চেঞ্জ হয়ে গিয়ে হচ্ছে ভিআই স্টোর, আবার 1.5-2 বছর বাদে দেখুন ভিআই স্টোর উঠে যাচ্ছে ওষুধের দোকান। তার মানে
ব্যবসা বাণিজ্য তো স্থায়িত্ব নেই, স্থিরতা নেই। মোদী দিদি দুজনে দেয় এটা। তাহলে এহেন জায়গা থেকে আপনি উদ্ধার পেতে চান, আপনি ন্যায় চান, এত চোর এত খারাপ কাজ করা একটা সরকারকে বদলাতে চান, কিন্তু আপনি দেখুন সব চোর চিটিংবাজরা এবারে ভোটে দাঁড়িয়ে গেছে। আমার শুধু খারাপ লাগে কি জানেন, আপনাদের লাগে কিনা জানি না, আমার সত্যিই খারাপ লাগে যে দুটো লোকের প্রতি অবিচার করা হয়েছে। একটা পার্থ চট্টোপাধ্যায় আর তার বেশ সুন্দর সুন্দর প্রেম ওই তার বান্ধবী অর্পিতা, ওই দুজনকে কেন দিল না? বেশ সুন্দর রিজার্ভে রেখে হয়তো পরের বার লোকসভায় মাঝখানে। আরে যত সিবিআই এর হাতে ইনকোয়ারি তদন্ত কি হলো, সব বড় বড় অস্ত্র ডিম্ব পান সিবিআই। আরে এখানে থানা কে চালায়? তৃণমূল চালায়। তাহলে সিবিআই কে চালায়? বিজেপি চালায়। ইলেকশন কমিশন কে চালায়? রাজ্যেরটা হলে তৃণমূল চালায়, কেন্দ্রেরটা হলে বিজেপি চালায়। তাহলে আরজি করে সঞ্জয়ের পরে আরেকটা নাম বার করা গেল না? সিবিআই দেশের সব থেকে দক্ষ গোয়েন্দা সংস্থা, এক পিস বার করতে পারলো না। পশ্চিমবাংলায় কোটি কোটি মানুষ রাতের পর রাত দখল করেছে, মার খেয়েছে পুলিশে, মিথ্যা মামলায় জেল কেটেছে। এত কাণ্ডের পরে সিবিআই 1.5 বছর পেরিয়ে গেল, একজন লোককে হাজির করতে পারলো না যে এই রেপ এই খুন তার সাথে যুক্ত। বাংলার মানুষকে বিশ্বাস করাতে পারে না টিএমসি এবং বিজেপি দুজনে মিলে যে সঞ্জয় বলে একটি ছেলে এই এত বড় ঘটনাটা ঘটিয়ে দিয়েছে, বিশ্বাস করানো যাবে না। একদম কাস্টমসে ধরা পড়লেন এক মহিলা সোনা দানা সময়, সিআইএসএফ এর জওয়ানরা ধরলেন তাকে। কিছু সময় বাদে জানা গেল সে হচ্ছে ভাইপোর বউ। সিআইএসএফ এর জওয়ান তো প্রথমে জানে না ভাইপোর বউ। ধরেছে বামাল সবে দিল্লি এই কলকাতার ফোনাফোনি হলো, ওখানে কিন্তু রাজ্য পুলিশ নেই, কলকাতা পুলিশ নেই। গট গট করে ভাইপোর বউ মালপত্র নিয়ে বেরিয়ে চলে এলো। তাহলে ওটা তো পুরো বিজেপির জায়গা, কি করে বেরোলো? এত মামলা, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়ে কত নাটক। কালীঘাটের কাকু কিন্তু বলেছিল আমার সাহেবকে কেউ স্পর্শ করতে পারবে না। আপনি ইডি সিবিআই এর একটা চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দেখাতে পারবেন না। 1,86,00,000 টাকায় বিক্রি করেছে মমতা ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকতে জানেন না। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ওই কাকের ঠ্যাং বগের ঠ্যাংটা ঘরে লাগাতে গেলে ওকে উল্টে টাকা দিতে হবে যে আমি তোকে 10,000 টাকা দিচ্ছি, তুই ঘরে লাগা। তাছাড়া কোনো সুস্থ মাতার লোক ওই ছবি লাগাবেন। অথচ সুদীপ্ত সেন 1,86,00,000 কিনে নিল। তাহলে বিজেপির সিবিআই কেন একদিনের জন্য ওনাকে ডেকে জিজ্ঞেস করলো না? দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে, তুমি মহারাষ্ট্রের গভর্নমেন্ট ভেঙে দিতে পারো, তুমি মমতাকে একবার ডেকে জিজ্ঞেস করতে পারলে না এই ছবি দিদি আপনি কি করে বিক্রি করলেন? ওই রোদ্দুর রায়ের ক্ষমতা আছে কিন্তু বিজেপি সিবিআই এর ক্ষমতা নেই। রোদ্দুর রায় প্রশ্ন তুলে দিয়েছিল, এই কারণে রোদ্দুর রায়কে জেল কাটিয়েছে, মনে আছে সব। তাহলে বিজেপি থাকতে আপনি তৃণমূলের কিছু করতে হবে। ওই কালীঘাটের কাকু একদম জেনুইন কথা বলেছে, তাহলে কেউ কিছু করতে হবে না। আমার সাহেব তাকে স্পর্শ কেউ করতে হবে না। বিজেপি থাকতে তৃণমূলকে কি স্পর্শ করবে? একটা নাটক দেখানো হচ্ছে, লোকে সেই নাটকে পুরো ধরে থাকছে। এমন নাটক, এমন তার ক্লাইম্যাক্স যে লোকে মনে করছে আর বিরাট লড়াই হচ্ছে। আমি 16 সাল থেকে শুরু করেছিলাম, এখন আপনাদের কাছে বলছি, কেউ রেকর্ড করে রাখতে পারে। 49 বার চেষ্টা করে বিজেপিকে দিয়ে আপনি তৃণমূলকে হারাতে পারবেন না। এই ইলেকশনে কোন সিট টিএমসির, কোন সিট বিজেপির সেটিং হয়ে আছে। আপনি দেখবেন দুর্বল ক্যান্ডিডেট দিয়েছে। আপনি ভাবতে পারেন আমি বিধাননগর কেন্দ্রের বাসিন্দা, বিধাননগর কেন্দ্রে এই যে ভোটটা গেল 24-এ, তাতে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে। এরকম
এরকম একটা কেন্দ্র যদি আমাকে একটা পার্টি আমি হেড করি, তাহলে এরকম একটা কেন্দ্রে আমি কি ক্যান্ডিডেট হবো? আমি যেটা জেতার মতো ক্যান্ডিডেট হবো, একদম স্ট্রং, যেটা জিতে যাবে। এটা দারুণ সিট, আমার এগিয়ে আছি 24-এ, আর 1.5 বছর 2 বছরের মাথায় ভোট। কিন্তু এমন একটা ক্যান্ডিডেট দিল দেখে কেউ চেনে দিল কেন? রপা হয়ে গেছে। তাহলে আপনি এটা উত্তর থেকে দক্ষিণ কোনটা রাজ্যের 294খানা আসনের মধ্যে কোনটা টিএমসি, কোনটা বিজেপি, আর কোন সিটগুলোতে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা ঠিক করা হবে। আমাকে আপনাকে শুধু টেলিভিশন চ্যানেলগুলো বোঝাচ্ছে হেভি ফাইটিং হচ্ছে, ছাতার মাথা হচ্ছে। আমি এতগুলো উদাহরণ দিলাম। এবার আমি মূল কথায় আসি। যারা এরপরেও মনে করছেন ওকে দিয়ে হারানো যায়, আমি বললাম 49 বার চেষ্টা করলেও পারবেন। এবার তথ্যে আসুন। 19 সালের পর এই প্রথম বিজেপি 18টা পার্লামেন্ট সিট জিতে গেল, তৃণমূল জিতল 22টা। এর ভেতরে এক একটা পার্লামেন্ট সিট মানে 7টা করে অ্যাসেম্বলি সিট। 121খানা অ্যাসেম্বলি সিটে বিজেপি এগিয়ে থাকলো, আর 164টা সিটে এগিয়ে থাকলো হচ্ছে তৃণমূল। মানে ডিফারেন্স 32টা আসন। 21-এর ভোটে বিজেপি স্লোগান ছিল 19-এ হাফ, 21-এ সাফ। মনে করে দেখুন, মনে পড়ে যাবে। আপনাকে আরেকটা মনে করে, নরেন্দ্র মোদী সেবারে, আমার এটা ভালো লাগে দেখছি, দেখবেন যারা খুব সিরিয়াস অভিনেতা হয় না, তারা অভিনয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করে, অনেক কষ্ট স্বীকার করে। এবং 3 ইডিয়টস হয়তো অনেকেই আমার মতো 3-4-5 বার দেখেছেন। আমি 3 ইডিয়টস দেখি আর ভাবি যে আমির খান যে বয়সে এটা করছে, তখন ওর বয়স 50 পেরিয়ে গেছে, আর অভিনয় করছে কত বয়সে? ফার্স্ট ইয়ার আইআইটিতে অ্যাডমিশন নিয়েছে। তার মানে বয়স কত? 12-6-18, মানে 18+। তাহলে তার চামড়া কি করতে হবে? 50-এর চামড়া আর 18-এর চামড়া, তার স্কিনকে গ্লো করাতে হবে, অনেক মেহনত করতে হবে, প্রচুর জিম করতে হবে, ডায়েট করতে হবে, ওজন কমাতে হবে, কত কাণ্ড। কিন্তু তো অভিনয়। কিন্তু রাজনীতিতে যারা অভিনেতা হয় পাক্কা, তারা শয়তান আসলে। ওটা তো অভিনয়, ওটা ওই কাজ করবার হলে ওকে স্যালুট করতে হবে যে হ্যাঁ এটাই একজন অভিনেতা হওয়া উচিত, অভিনেত্রীর হওয়া উচিত। কিন্তু রাজনীতির লোক যদি এই কাজটা করে যেটা মিথ্যা, তাহলে তাকে শয়তান বলতে হবে। লম্বা দাড়ি রাখলো, আপনি খেয়াল করে দেখবেন আমাদের যে কোনো মানুষ, পুরুষ হোক মহিলা হোক, আপনি রোজ ছবি তুলবেন বা 7 দিন বাদে বাদে ছবি তুলবেন, চুলটা বাড়তে থাকবে, দাড়ি বাড়তে থাকবে, গোঁফ বাড়তে থাকবে, একরকম রাখতে পারবেন না। কিন্তু আপনি নরেন্দ্র মোদীর ছবি রোজ দেখবেন, আমি ওর বায়োগ্রাফি লিখেছে একজন, তাতে দেখছিলাম যে কত সেন্টিমিটার বা মিলিমিটার ওর দাড়ি দৈর্ঘ্য। বলছে এটা থ্রু আউট মেনটেন হয়, একটু এদিক ওদিক হবে না। তার মানে কতটা ফ্যাশন স্টাইল এটাকে মেনটেন করে। সেই লোকটা এত বড় দাড়ি লিখে দেবে বাংলার লোক। ও মনে করলো কি কেউ শেখালো, বলছে বাংলা বোঝে না, বিজেপি একদম বাংলা বোঝে না, বাংলা বিরোধী তো মনস্তত্ত্বের দিক থেকে, আরএসএস-এর ভাবনা দিক থেকে। ও লম্বা দাড়ি রাখলো, মনে করলো যে রবীন্দ্রনাথের মতো লম্বা দাড়ি দেখে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালে বাঙালির মধ্যে রবীন্দ্রনাথের সেন্টিমেন্ট জেগে উঠে বিজেপিকে ভোট দিবে। তাহলে হাসিও পায়, ভাবলে কি হলো রেজাল্ট। রবীন্দ্রনাথ বিদ্যাসাগর করবার পরে পাহাড়ের চূড়া থেকে 121 থেকে ধাপ করে পড়লো 77। এদিকে অর্ধেক তৃণমূলকে কিন্তু বিজেপি করিয়ে ফেলেছে, সব তুলে নিয়ে গিয়েছে। মুকুল রায় নেতা, ট্রেনার, কালীঘাট থেকে বানিয়েছে মুকুল রায়কে। এই তৃণমূল নামক দলটা কিন্তু মুকুল রায় কলমের খোঁচায় সইয়ে খোলা হয়েছে। সেই মুকুল রায় ট্রেনার, কোচ, নেতা বিজেপি, ওকে শেখালো বাংলা কিভাবে হাঁটতে হয়, হামাগুড়ি দিতে হয়, তার থেকে দাঁড়াও, সব শিখিয়েছে মুকুল রায় কালীঘাট থেকে পাঠিয়ে। তাহলে সেখানে পড়লো হচ্ছে 121 থেকে 77। আর চোরচিরিংবাজরা 164 থেকে ওরা
হিমালয়ের মাথায় গিয়ে বসলো 213। তাহলে হাফ আর সাপ, আগে রাম পরে রাম, এর রেজাল্ট কি? বামপন্থীরা শুনি, কিন্তু তৃণমূল তাকে মাথায় বসাবে। 24 সালের ভোট, তৃণমূল 22 থেকে 29, বিজেপি 18 থেকে 12, দিন 26-এ। আপনি দেখবেন 64 আরো বাড়বে, বিজেপি আরো কমবে, এর বাইরে অন্য কোনো রেজাল্ট আনতে পারবে না। আমি এই কথাগুলো একজন টোটো চালক, তিনি আমাকে বলেন যে আমি আগে বুঝতাম যে তৃণমূল বিজেপি সেটিং আছে, এবারে মনে হচ্ছে যেন সেটিং নেই, লড়াই আছে। কারণ কেন বলো, দেখছেন না এসআইআর কি হলো। আমি ওকে 1, 2, 3, 4 করে যা বলেছিলাম তার মধ্যে একটা এপিসোড আপনাকে বললাম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এটাও অনেকের ধারণা ওনার মতন, এসআইআর এ বিরাট নাম কেটে দেওয়াতে একেবারে বিরাট কিছু ঘটে গেল। কিচ্ছু ঘটলো না। 68 লক্ষ মানুষ তাকে হয় বিচারাধীন রেখে বা ডিলিট করে তার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বিজেপি। তৃণমূলের আমলারা তাকে কোথাও কোথাও সাহায্য করেছে। অঙ্কের হিসেবে সুবিধের জন্য 2 লাখ যোগ করে 70 ধরে। এখন এই যে মানুষ, তার পরিবার, বাবার নাম আছে, ছেলে মেয়ের নাম নেই, ছেলে মেয়ে ওয়াইফ তার 3 জনের নাম আছে, পরিবারের প্রধানের নাম নেই, বাবার নাম আছে, মার নাম নেই। তাহলে এক একজন এরকম হেনস্থা শিকার হওয়া ভোটার, তার সাথে যদি 3 জন সমব্যথী মানুষ পান তার পরিবারে, 3 কে 70 দিয়ে গুণ করলে হয় 2 কোটি 10 লাখ। তর্কের খাতিরে যদি ধরে নিই এর 7 লাখ লোক এরপরেও বিজেপিকে ভোট দেবে, তাহলে বুঝলেন 1.5 কোটি লোক রিভেঞ্জ নেবে, বদলা নেবে, বিজেপি বিরুদ্ধে ভোট দেবে। মমতা এই ভোটটা নিয়েই হেনস্থার শিকার হওয়ার নাম পাচ্ছে মুসলমান, মতুয়া, তপশিলি জাতি, উপজাতি, আদিবাসী, অথবা চ্যাটার্জি হোক, ব্যানার্জি হোক, উচ্চবর্ণের মানুষ, তাদের কাছে গিয়ে বলবে যে বিজেপির কারণে তুমি হেনস্থার শিকার হয়েছ, তোমার নাম আবার বলবৎ করতে পারি আমি, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সরকার চালাচ্ছি, আমাকে ভোট দাও। তাহলে এসআইআর বাঙালি হেনস্থার মতো একটা প্রজেক্ট। বাঙালি হেনস্থায় কি হয়েছিল? গত বছরের এপ্রিল মে মাস নাগাদ হঠাৎ দেখা গেল গোটা দেশে বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, কাউকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে, কাউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাচ্ছে, সব বিজেপি শাসিত রাজ্য। আমি সে সময় দিল্লিতে গেছিলাম, একজনের বুক পকেট থেকে আধার কার্ড বেরিয়ে আসছে, তাই বললাম যে কোথায় যাচ্ছ আধার কার্ড নিয়ে? সে বললো তুমি তো জানো না, দিল্লিতে কদিন থাকো বুঝতে পারবে। আমি কি বললে যে বাংলায় তো সারাক্ষণ তারা হিন্দিতে কথা বলা যায় না, আমি বাংলা কথা বলে ফেলবো, কেউ একটা খবর দিয়ে দেবে, তারপর আমাকে এসে ধরবে যে কেন তুমি বাংলায় কথা বলছো। 21শে জুলাই মিটিং করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ মিনার, সেই শহীদ মিনার না, ওই ধর্মতলা, সেখানে মিটিং এ বলছেন যে বাঙালি হেনস্থা হচ্ছে, বাংলা ভাষা সংস্কৃতির জন্য 26 সাল অব্দি আমি লড়াই করি। তাহলে ও কেন 26 অব্দি লড়াই করবে? 27, 28, 29, 30 অব্দি কেন নয়? তার মানে বাঙালি হেনস্থাও ছিল একটা ভোটের প্রজেক্ট, ইলেকশন প্রজেক্ট। তাহলে এসআইআর হোক আর বাঙালি হেনস্থা হোক, এই দুইয়ের মধ্যে থেকে 30 লোকে দেখতে পাচ্ছে মাইনরিটি ভোট। যে ভোটটা মমতা ভেবেছিলেন যে মুসলমান ভোট আমার অঞ্চলে বাধা আছে, এখন লোকে দেখছেন ছত্র খান হয়ে গিয়েছে, মুসলমান ভোট ওনার সাথে নেই। তাহলে মুসলমান ভোট যদি মমতার সামনে না থাকে, তাহলে হিন্দু মুসলমান রাজনীতি জমবে কি করে? তাহলে উল্টো অংশটা হিন্দু ভোট একটা হবে কি করে? টিএমসি বিজেপি বাইনারি থাকবে কি করে? তার প্রাণ ভঙ্গা তো হচ্ছে হিন্দু মুসলমান বিভাজন। তাহলে বিজেপিকে ক্ষমতায় 2-4টে এমএলএ এমপি রাখতে গেলে তৃণমূলকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখবার দায়িত্ব বিজেপিকে নিতেই হবে। ভদ্রলোক কিছুটা বুঝলেন, তাও পুরো সম্মত হলেন না আমার সাথে। উনি তারপরে বললেন যে দাদা দেখুন, এখানে 70-30। আমি বললাম হ্যাঁ, শুভেন্দু রোজ একবার করে মনে করিয়ে দেয় এ রাজ্যে 70 ভাগ হিন্দু আর 30 ভাগ হচ্ছে মুসলমান। বিজেপি আর এসএস এটাই বলে বেড়ায়।
বলে তাহলে এইটা যদি এক কাটটা হয়ে যায় তাহলে তো বিজেপি জিতে যাবে। সুভাষদা বলতেন, সুভাষ চক্রবর্তী, তার কথাই বলি যে 7 মণ তেলও পুড়বে না, রাধাও না। তারপর বলতেন যে, এবং তার কথাটাই বলতে হয় যে বিজেপি সরকারে আসলে আমাদের সবার হাতের তালুতে না লোম গজাবে, কোনোদিন আসতে হবে। তাহলে কেন? কারণ বাংলাদেশের ভোটটা দেখেছে, বললো হ্যাঁ বিএনপি জিতেছে। তাহলে বিএনপি জিতেছে, কিন্তু আরেকটা সাইড আছে, সেটা হলো জামাতকে লোকে গোহারা হারিয়েছে, জামানত জব্দ হয়ে গেছে। জামাত ওখানে 90% মুসলমান বাংলাদেশে, তাহলে 90% মুসলমানকে একটা করে সরকারে আসা, তুলনামূলকভাবে 70% হিন্দুকে একটা করে সরকারে আসার থেকে সহজ। 90 অব্দি পাচ্ছে। ও ভারত বিরোধী বিদ্বেষ জানালো, হিন্দু বিদ্বেষ তৈরি করলো। এই সবকিছুর মধ্য দিয়ে জামাত ক্ষমতায় আসতে চাইল। কোটি কোটি লোক বাংলাদেশের ইলেকশনের দিকে নজর রেখেছিলেন কি হয়। বাংলাদেশের ইলেকশনে জামাতকে লোকে হারিয়ে দিল। তাহলে ওপার বাংলা প্রমাণ করলো হচ্ছে যে জামাতের মতো নির্দিষ্ট সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিরাতে বাংলাদেশকে তুলে দেওয়া যায় না। এবার এপার বাংলায় আসুন, 19, 21, 24 তিনটে ইলেকশন, তিনটে ইলেকশনে পশ্চিমবাংলা এপার বাংলার মানুষও আরএসএস বিজেপির মতো নিকৃষ্ট সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির হাতে রাজ্যকে তুলে দিল না। কিন্তু তৃণমূলের মতো চোরচিলিংবাজ একটা দল বিজেপিকে দেখিয়ে এই মানুষগুলোর ভোট ও নিজের দিকে টেনে আনতে পারল। ঠিক যেমনটা জামাতের কারণের জন্য বিএনপি পেয়ে গেল, ঠিক তেমনই বিজেপিকে দেখিয়ে তৃণমূল পেয়ে গেল এই রাজ্যে। তার ফলে আপনি যদি সত্যি তৃণমূলকে হারাতে চান, তাহলে একমাত্র রাস্তা, সে রাস্তা হচ্ছে বামপন্থীদের বাছুন। বামপন্থীরা ছাড়া কিছুতেই বিজেপিকে দিয়ে আপনি হারাতে পারবেন না। বিজেপি বিজেপি বলে পারবেন না। বিজেপিকে দিয়ে তৃণমূলের সরকার নিশ্চিত করা যায়, কিন্তু বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো অসম্ভব, অসম্ভব, অসম্ভব। একমাত্র পথ হচ্ছে বামপন্থীদের কাছে আপনার সমর্থন জ্ঞাপন করা। বামপন্থীদের দিয়েই আপনি তা পারতে পারেন। যদি মনে করেন যে আগামী 5 বছর চোরচিটিংবাজদের হাতে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ দিয়ে দেবেন, দিন। যদি মনে করেন যে চোরচিটিংবাজদের রাজত্ব, তার প্রোটেক্টর, তার রক্ষাকর্তা, তার সাথে হিন্দু মুসলমান বিভাজন, বিষাক্ত পরিবেশ তৈরি করা লোকগুলোর হাতেই, যারা 3 দিন বাদে রবীন্দ্রনাথকে বাদ দেবে, যারা আপনার ছেলে মেয়েকে গৌমূত্রের উপকারিতা বোঝাবে, প্রাচীন ভারতে কি করে গণেশের মাথা প্লাস্টিক সার্জারি করে বসানো হয়েছিল শেখাবে, এটা যদি শিখতে চান, জানতে চান, তাহলে নিশ্চিতভাবে বিজেপিকে আনবেন। আমরা বলছি 2026-এর ভোটে টিএমসি বিজেপির এই যে বাইনারি, এটা খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, থাকবে না। লড়াই হবে ত্রিমুখী, কোথাও চতুর্মুখী। ত্রিমুখী চতুর্মুখী লড়াইয়ে কত পার্সেন্টেজ ভোটে একজন ইলেক্ট হবেন কেউ বলতে পারে না। আমি একটা উদাহরণ দিয়ে যাই। আমাদের রাজ্যের সেক্রেটারি মোহাম্মদ সেলিম 2014 সালে তিনি এমপি ইলেক্ট হন রায়গঞ্জে। উনি ভোট পেয়েছিলেন 29%। দীপা দাসবংশী হেরেছিলেন, উনি ভোট পেয়েছিলেন 28.5%, মাত্র 0.5% ডিফারেন্স। আমি তার থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই পার্লামেন্টের মতো একটা সিটে 29% ভোট পেয়েছে তাকে আয়। আমি বলছি যে এবারে এই যে ত্রিমুখী চতুর্মুখী লড়াই হচ্ছে, তাতে বহু ক্ষেত্রে বামপন্থীদের জেতবার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। আমি আরেকটা কথা বলতে পারি আমার কথাটাকে প্রমাণ করবার জন্য। সুকান্ত মজুমদারের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সবাই দেখেছেন। তাতে তিনি বলছেন যে বিজেপিকে ভোট দিন, একান্ত যদি বিজেপিকে না দিতে পারেন তৃণমূলকে দিন, কিন্তু বামপন্থীদের দেবেন। আরেকটা ভিডিও শওকত মোল্লার ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলছেন তৃণমূলকে ভোট দাও, না পারলে বিজেপিকে দাও, কিন্তু বামপন্থীদের দিও।
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যে হারবে তাকে ভোট দেবেন না, ডান বাম সব এক হয়ে এসআইআর এর বিরুদ্ধে লড়তে হবে। এই গোটাটার ইঙ্গিত কি? তৃণমূল বলছে যে আমাকে দাও নইলে বিজেপিকে দাও, বিজেপি বলছে আমাকে দাও নইলে তৃণমূলকে দাও, কিন্তু দুজনেই বলছে বামপন্থীদের দিও না। তার মানে সেন্ট্রাল আইবি, স্টেটের আইবি সকলে মিলে এদের কাছে যে রিপোর্ট দিয়েছে তাতে হচ্ছে বহু কেন্দ্রে বামপন্থীরা জিতবে। আর সেই জেতার আরেকটা জায়গা হচ্ছে টালিগঞ্জে আমাদের পার্থপ্রতিম বিশ্বাস। তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। বাংলাকে ফের দাঁড়াতে হবে, গোটা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে যদি হয়, তাহলে আপনি আমাদের সমালোচনা করতে পারেন, দুটো কড়া কথা বলতে পারেন, কিন্তু গোটা রাজ্য শুধু না, আপনার নিজের ঘরের সন্তানের ভবিষ্যতের জন্য বামপন্থীরাই আপনার জন্য নতুন বাংলা পরম মমতায় ভালোবাসায় আবার করতে পারে। উন্নত দিশা তারাই দেখাতে পারে। চোখ চিলিংবাজ কতগুলো দাঙ্গাবাজ সাম্প্রদায়িক লোকের কাজ এটা না, তারা দেশকে রাজ্যকে শেষ করে দেবে। এই ভোটে বামপন্থীরা আপনার দরজায় আপনার সমর্থনের প্রত্যাশায় আশা করি এবারে আপনারা আর আমাদেরকে ফেরাবেন না। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। এন ক্লাস